আসসালামু আলাইকুম। আজকে আলোচনার শুরুতে আমি একটা শো অফ করতে চাই, যে শো অফটা আমি আসলে কোনোদিন করিনি, কখনো দেখাই নাই কোনো ফর্মাল ভিডিওতে। গণমাধ্যমের অনেক শীর্ষ কর্তা ব্যক্তি আছেন যারা আমাকে নিয়ে মন্তব্য করেন যে এই ছেলে দুদিন হয়ে এসেছে, এত পাকনা পাকনা কথা কেন বলে, এই ছেলের বয়স কত, সে এত পাকনা পাকনা কথা কেন বলবে, এই ধরনের কথা। তাদের উদ্দেশ্যে বলতে চাই, একটা ছবি দেখিয়ে, যে ছবিটা আপনারা দেখছেন সেটা 2002 সালে 21শে টেলিভিশনের মুক্ত খবরের সময়কার। তখন 8-9 বছরের আমি ক্যামেরার সামনে দাঁড়িয়ে পিটিসি বা পিস টু দ্য ক্যামেরা যেটাকে বলা হয় সেটা দিচ্ছি। সো আলটিমেটলি আপনারা যারা মনে করেন যে আমি 2 দিন ধরে এসে পিচ্ছি পাচ্ছি পোলাপান এই ধরনের কথাবার্তা বলি, পাকনা পাকনা কথা বলি, আপনারা একটু ভুল স্বর্গেই আসলে বসবাস করছেন। কারণ আমার বয়সটা কম হতে পারে, কিন্তু অভিজ্ঞতার জায়গাটায় আপনাদের চাইতেও হয়তো বা আমি সিনিয়র হব। সো গণমাধ্যমের রিয়েল প্র্যাকটিসের যে সময়টা, গণমাধ্যম আসলে কিভাবে প্র্যাকটিস করা উচিত সেই সময়টা আমি দেখে এসেছি। কারণ বাংলাদেশের টেলিভিশন যাত্রার শুরুটার সময়ে আমি কিন্তু ফার্স্ট জেনারেশনের এমপ্লয়ি। ছোট হলো, তখন আমার বয়স 8-9 হলো, আমি কিন্তু ফার্স্ট জেনারেশনটা বিলং করি। সেই জায়গা থেকে বলছি, আমাদেরকে শেখানো হয়েছিল তখন গণমাধ্যমের কাজ হচ্ছে একটা প্রজন্মর ব্যক্তিত্ব গঠন করা। গণমাধ্যম একটা প্রজন্মের ব্যক্তিত্ব গঠন করবে। বিষয়টা এরকম না পাবলিক যা খায় সেইটা গণমাধ্যম দেখাবে, বা গণমানুষ যা চায় সেটা গণমাধ্যম দেখাবে। গণমাধ্যমের কাজ হচ্ছে একটা প্রজন্মের ব্যক্তিত্বকে প্রভাবিত করা। গতকাল থেকে যে বিষয়টা ঘটছে, আমি 2টা শীর্ষস্থানীয় গণমাধ্যমে হেডলাইন দেখেছি। একটা হেডলাইন ছিল এরকম, ডিপিএল নারী আম্পায়ারের অধীনে খেলতে আপত্তি ক্রিকেটারদের। নারী অগ্রযাত্রার এই যুগে অদ্ভুত এক ঘটনা ঘটালেন বাংলাদেশের ক্রিকেটাররা। আরেকটা গণমাধ্যমের পোস্টার ছিল, নারী আম্পায়ার দেখে খেলতে চায়নি তামিম মুশফিক ও মাহমুদুল্লাহর দল, যেখানে ভেতরে লেখা ছিল দাবি করা হচ্ছে ঢাকা প্রিমিয়ার লিগে নারী আম্পায়ার দায়িত্ব পাওয়ায় খেলতে আপত্তি জানিয়েছেন ক্রিকেটার ও দলের কর্মকর্তারা। আমার প্রশ্নের জায়গাটা হচ্ছে এভিডেন্সটা কোথায়? এবং ছবি যেটা ব্যবহার করা হয়েছে সেই ছবিটা হচ্ছে মুশফিকুর রহিমের আউট নিয়ে একটা কন্ট্রোভার্সি তৈরি হয়েছিল, আম্পায়ারদের সঙ্গে মুশফিকুর রহিম কথা বলছিলেন, সেই ইনসিডেন্টের ছবিটাকে এই ঘটনার সঙ্গে মিলিয়ে একটা ক্লিকবেট শিরোনাম বা একটা ক্লিকবেট পোস্টার করা হয়েছে। এখন কথা হচ্ছে, হোয়াট ইজ দ্য এভিডেন্স যে প্লেয়াররা আপত্তি জানিয়েছেন এবং আপনি এখানে ব্যবহার করেছেন মুশফিকুর রহিম এবং মাহমুদুল্লাহর ছবি। এবং অ্যাজ ইউজুয়াল যেটা হয় যে মানুষ খুবই আবেগী, মানুষের এত কিছু যাচাই বাছাই করার আসলে সময় নাই, মানুষ ওই শিরোনাম কিংবা ছবিটা যা দেখে সেটাই রিয়্যাক্ট করে। কিন্তু এই রিয়্যাক্ট করানোটার সংস্কৃতিটা করতে বাধ্য করেছেন আপনারা। মানুষকে দোষ দিয়ে আসলে কোনো লাভ নাই, বা মানুষকে আপনি দোষ দিতে পারবেন না। মানুষ সেটাই দেখবে যেটা আপনি দেখাবেন, আপনি তার রুচি তৈরি করবেন। গণমাধ্যমের কাজ রুচি তৈরি করা। পরে তো জানা গেল যে ক্লাব কর্মকর্তারা এখানে ডিফার করেছিলেন। ক্লাব কর্মকর্তারা বা ম্যানেজার যারা ছিলেন তারা এই জায়গাটায় বলেছিলেন যে এরকম গুরুত্বপূর্ণ ম্যাচে কেন অনভিজ্ঞ আম্পায়ার থাকবে বা ব্লা ব্লা ব্লা, যেটাই হয়েছে। কিন্তু এখানে যে ক্রিকেটারদের কথা মেনশন করা, ক্রিকেটারদের ছবি দেয়া, হোয়াট ইজ দ্য এভিডেন্স যে এখানে ক্রিকেটাররা সেটা বলেছেন? আমরা তো যখন গণমাধ্যমে পড়াশোনা শিখেছিলাম, সে 8-9 বছর বয়সের কথা বলি, বিবিসি থেকে আমাদের ট্রেনিং করানো হয়েছিল, সাইমন ড্রিং তখন ছিলেন, তখন শেখানো হয়েছিল যখন গণমাধ্যমে কোনো কথা বলা হবে, কারো ব্যাপারে কোনো কথা বলা হবে, সলিড এভিডেন্স সহ বলা হবে। আপনি কোনো গেসের ভিত্তিতে কোনো কথা বলতে পারবেন না। এখন প্রবলেমটা কী হয়েছে জানেন? এই যে গণমাধ্যম, এই যে একটা চর্চা শুরু হয়ে গেছে, ক্লিকবেট, পাবলিক যেটা খায় আমি সেটা দেখাবো, এটা করতে করতে এখন যারা সুশীল গণমাধ্যমের প্র্যাকটিস করেন তাদেরকে আপনারা আন্ডাররেটেড বলেন, তাদেরকে আপনারা বলেন পাকনা, তাদেরকে বিভিন্ন নানা ধরনের কথাবার্তা বলেন। খুব সিম্পল একটা কথা বলি, এই যে এখন বাংলাদেশের খেলা নাই, আজকে প্রায় মাসখানেক হলো, এই সময়টায় মাঠে খেলা কি চলছে? মাঠে খেলা চলছে আইপিএল চলছে। আমরা অনফিল্ডের তরফ থেকে আইপিএল নিয়েই ভিডিও করছি, কারণ মাঠের খেলা, বুমরার ইয়র্কার, মোস্তাফিজের কাটার, হেনরিক ক্লাসেনের ব্যাটিং, ট্রাভিস হেডের ব্যাটিং, মাঠের খেলা নিয়ে করছি। অথচ বিভিন্ন গণমাধ্যমে প্রচারিত হচ্ছে বাংলাদেশ ক্রিকেটের আগের বহুত বিতর্কের কথা। সে আগের বিতর্কের কথাগুলো আপনারাও দেদারসে গেলেন এবং আমাকে এসে কমেন্ট করেন, আপনি কি আইপিএল ছাড়া আর কিছু পান না? ভাই, মাঠে তো খেলা আইপিএলই চলছে, তাহলে বলবো না কেন? আমি তো মাঠের খেলা নিয়ে কথা বলবো। কিন্তু আপনাদের রুচিটা হয়ে গেছে, কারণ গণমাধ্যম আপনাদের রুচিটা এমনভাবে তৈরি করেছে, আপনাদের ভালো লাগে ওই মাঠের বাইরের পুরনো ইস্যুর গ্যাঞ্জাম দিয়ে, যে যতদিন বাংলাদেশের খেলা নেই এগুলোই চলবে।
এগুলোই চলছে আসলে বিভিন্ন গণমাধ্যমে, সেটাই আসলে হয়। সেই জায়গাটাই আমার এই আলোচনাগুলো ভালো লাগে না। কারো কাছে মনে হয় আমি ইন্ডিয়ান দালালি করছি, কারো কাছে মনে হয় আমি পাকিস্তানের দালালি করছি, কারণ এখন তো বাংলাদেশ খেলছে না। আমি আমির শাহিনের বোলিং নিয়ে, জুটি নিয়ে কথা বলেছি, অনেকে এসে মন্তব্য করেছেন যে আমি পাকিস্তানের দালালি করছি। আমি বুমরার বোলিং নিয়ে কথা বলি, তখন অনেকে এসে মন্তব্য করেন যে আমি ইন্ডিয়ার দালালি করছি। ভাই, ক্রিকেটের দালালি করছি। ক্রিকেট একটা খেলা। এই দেশে যে সংস্কৃতিটা তৈরি হয়ে গেছে, খেলাধুলার মধ্যে খেলার চাইতে ধুলার বিশ্লেষণ বেশি। দিস ইজ নট জার্নালিজম। আমি জার্নালিজম করি না, কোর জার্নালিজম করি না। আমি এই ছেলেদেরকে নিয়ে ব্যস্ত থাকি, ক্রিকেট নিয়ে ব্যস্ত থাকি। কিন্তু সত্যিকার অর্থে আপনারা যারা জার্নালিজম করছেন, জার্নালিজম আমি করেছি আমার 8-9 বছর বয়সে। সেই অভিজ্ঞতা থেকে আমি বলি, দিস ইজ নট জার্নালিজম, দিস নট শুড বি জার্নালিজম। এটা আমার ব্যক্তিগত মতামতের জায়গা। এবং এতে যে বিষয়টা হয়েছে, অডিয়েন্সের ব্যক্তিত্বের জায়গায় একটা প্রভাব পড়েছে। অডিয়েন্স পছন্দই করে এখন হানাহানি। অডিয়েন্সের কাছে ভালোই লাগে এখন আসলে বিতর্ক, গ্যাঞ্জাম, এগুলোই ভালো লাগে অডিয়েন্সের কাছে। নট দ্যাট অডিয়েন্সকে কোনো, খুব সিম্পল, আমি যদি আজকে ওই ছেলেটা বোলিং করছে ওর একটা টেকনিক্যাল ভিডিও করি, 50,000 মানুষও দেখবে না, 50,000 মানুষও দেখে না। তারপরও এই যে ভিডিওটা এখন দেখছেন, এই ভিডিওটাও কিন্তু একটা কোম্পানির স্পন্সার্ড। তারপরও আমার কোনো ভিডিও দেখবেন না স্পন্সার ছাড়া। কেন? কারণ ভালো জিনিসের কদর ওই লেভেলটার কাছে এখনও আছে। এখনও বিষয়টা এরকম না যে ভালো জিনিসের কদর নাই। সো আমার কাছে মনে হয় পজিটিভ জার্নালিজম, হ্যাঁ, কনস্ট্রাকটিভ ক্রিটিসিজম তো অবশ্যই হবে, কিন্তু এই যে ক্লিকবেইট, থাম্বনেল শিরোনাম কেন্দ্রিক জার্নালিজম যেটা হচ্ছে বা চলছে এই মুহূর্তে বাংলাদেশে, এবং সেটা সত্যিকারের অর্থে সাংবাদিক এবং একজন ম্যাস পিপল যিনি সিটিজেন জার্নালিজম, আমি ভদ্র ভাষায় বলছি, যিনি সিটিজেন জার্নালিজম করেন, তার সঙ্গে কোনো পার্থক্য আমি আসলে দেখি না। গণমাধ্যম একটা রাষ্ট্রের অনেকগুলো স্তম্ভর মধ্যে একটা, যখন অন্য স্তম্ভগুলো ফল করে তখন গণমাধ্যম লিডারশিপের দায়িত্বটা নেয়। সেই লিডারশিপটা কোত্থেকে আসছে, কিভাবে আসছে, সেটা কিন্তু একটা চিন্তার বিষয় আছে। হ্যাঁ, ডেফিনেটলি যদি ঘটনা এরকম ঘটে থাকে যে জেসির আম্পায়ারিং নিয়ে ক্লাবগুলো কমপ্লেন করেছে, আপনি সেটা অবশ্যই মেনশন করতে পারেন। কিন্তু আপনি মানুষরা খাওয়ানোর জন্য সেখানে মুশফিক মাহমুদুল্লাহকে ইউজ করবেন, তামিম ইকবালকে ইউজ করবেন, আমার তো মনে হয় কি জানেন, প্লেয়াররা এসবে রিয়্যাক্ট করে না দেখে জিনিসগুলো আরও বেশি মাত্রায় হয়। আমাদের দেশের প্লেয়াররা রিয়্যাক্ট খুব কম করে, রিয়্যাক্ট করেই না। কিংবা ক্রিকেট বোর্ডের অনেক সময় অনেক ব্যাপার আছে, ক্রিকেট বোর্ড অনেক ঘাটতি আছে, কিন্তু ক্রিকেট বোর্ড অনেক সময় অনেক ভালো উদ্যোগও নেয়, বা ক্রিকেট বোর্ডকে অনেক সময় অনেক মিস ইন্টারপ্রেট করা হয়, মিস আন্ডারস্ট্যান্ড করা হয়, সেগুলো তারা আসলে অ্যান্সার দেয় না। ধরেন রুট লেভেল থেকে ক্রিকেটার উঠে আসছে না, দোষ হয়েছে এতদিন মিনহাজুল আবেদিন নান্নু। মিনহাজুল আবেদিন নান্নু চিফ সিলেক্টর, রেডি প্লেয়ার তিনি সিলেক্ট করবেন। রুট লেভেল থেকে প্লেয়ার উঠে না আসার দায়িত্ব গেম ডেভেলপমেন্টের, উঠে না আসার দায়িত্ব 19-এর পরে প্লেয়ার না আসার দায়িত্ব এইচপি, হাই পারফরমেন্স ইউনিটের। কয়েকজন সাংবাদিক হাই পারফরমেন্স ইউনিটের প্রধানের কাছে সামনে গিয়ে মাইক্রোফোন ধরেছেন, জিজ্ঞেস করেছেন? সবাই তো এক আল্লাহর ওয়াস্তে নান্নু ভাইয়ের উপর দিয়ে চালায় দিছেন আর পাপন ভাইয়ের উপর দিয়ে চালায় দিছেন। কয়েকজন এইচপি নিয়ে কথা বলেছেন? জানেই তো না ম্যাক্সিমাম মানুষজন। সবাই স্পোকেন পারসন চিন্তা করতো যে হ্যাঁ ঠিক আছে, চিফ সিলেক্টরের কাজ প্লেয়ার সিলেক্ট করা, প্রিমিয়ার লিগ বা বড় টুর্নামেন্ট থেকে প্লেয়ার সিলেক্ট করা। চিফ সিলেক্টরের কাজ প্লেয়ারের টেকনিক নিয়ে কাজ করা না। এই জায়গাগুলো গণমাধ্যম কখনোই বলে না, কারণ গণমাধ্যমের একটা ওই যেটা হিন্দিতে বলে বালিকা বাকরা দরকার, ওই বালিকা বাকরা নিয়ে গণমাধ্যম কাজ করে। এই আজকে আমি কথা বললাম, আমার পিছনে অনেকে লেগে যাবে, কোনো সমস্যা নেই, বাট আই ডোন্ট কেয়ার। ওই ব্যাপারটা হচ্ছে কি জানেন, আমাদের এখানে দেশে কি হয়ে গেছে, আপনি আমার 3-4টা ছবি নিয়ে খালি বলবেন যে সৈয়দ আবিদ হোসেন সামির চরিত্র খারাপ, একটা ভিডিও ছেড়ে দিবেন, কেউ যাচাই বাছাই বিশ্লেষণ করা ছাড়া অর্ধেক মানুষ ধরে নেবে যে আমার চরিত্র খারাপ। এটাই আসলে এই দেশে চলতেছে, কারণ এই জিনিসটা গণমাধ্যমই তৈরি করেছে। কোনো প্রকার এভিডেন্স ছাড়া জাস্ট আন্দাজের বশবর্তী ক্লিকবেট একটা কিছু করে দিলাম। সমস্যার জায়গাটা হচ্ছে আসল প্রতিবাদটা আমরা আসলে করতে পারি না, আসল জায়গায় বলতে পারি না। যা আছে আমাদের সব ফেসবুকেই, কিবোর্ডে, কমেন্ট বক্সে, বাস যারে পাইছি তারে একদম ইচ্ছা মতো ধুয়ে দেয়। আর মজা লাগে আমাদের কাছে, কারো কোনো কিছু আপনি কোনো যাচাই বাছাই ছাড়া আপনি বললেন অমকের চরিত্র খারাপ, জাস্ট 2-4টা ছবি দিয়ে আপনি মনে করেন যে একটা মিউজিকের উপর চালায় বললেন, ভয়েস ওভার দিয়ে যে ওর চরিত্র খারাপ, আপনারা সবাই ওর চরিত্র খারাপ। ব্যাপারটা আসলে এরকমই, আমাদের দেশে এগুলাই চলে, এগুলাই চলছে। খুব ক্ষোভ নিয়ে আসলে কথাগুলো বললাম। কেন বললাম? কারণ নিজেও একটা গণমাধ্যমে কাজ করি, দায়িত্ব নিয়ে বলি। যমুনা টেলিভিশন যেখানে আমি কাজ করি, এই সংক্রান্ত কোনো রিপোর্ট কিন্তু যায় নাই, এই সংক্রান্ত কোনো রিপোর্ট এখন পর্যন্ত যায় নাই। কারণ যমুনা টেলিভিশন বিশ্বাস করে আমরা এভিডেন্স ছাড়া কথা বলবো না, বা অন্তত আমাদের স্পোর্টস টিমটা বিশ্বাস করি আমরা এভিডেন্স ছাড়া কথা বলবো না, আমরা বলিও নাই। আমাদের যারা রিপোর্টার আছেন, আমাদের যারা বড় ভাইরা আছেন আমাদের চ্যানেলে, মনজুর মোর্শেদ, তাহমিদ অমিত, তারা কেউ এই ব্যাপারে নিয়ে কোনো উচ্চবাচ্য করেন নাই।
কারণ আমাদের ইথিক্সের জায়গাটা আমরা ঠিক ছিলাম। থ্যাংক ইউ আমাদের সঙ্গে এতক্ষণ থাকার জন্য। কমেন্ট বক্সে আপনাদের মন্তব্য জানতে চাই।